বাংলাদেশে ধর্ষকদের কোনো স্থান হবে না বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে এক যৌথ ব্রিফিংকালে তিনি জানান, মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণ মামলার তদন্ত 15 দিনে এবং বিচার 90 দিনের মধ্যে শেষ করার বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সংশোধন আনা হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। গত 7 মাসের সকল ঘটনা সরকার নজরদারি করছে জানিয়ে তথ্য প্রমাণ পেলে অপরাধীদের সাথে সাথে গ্রেফতার করা হবে বলে জানান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। আরো জানাচ্ছেন রাকিব হাসান। সমসাময়িক বিষয় নিয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাষ্ট্র আইন এবং তথ্য উপদেষ্টার এই সংবাদ সম্মেলনের আয়োজন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিছু বলার আছে এই দেশে বিভিন্ন পরিস্থিতির কারণে। শুরুতেই মাগুরার শিশু ধর্ষণ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর কার্যক্রম নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কথা তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কোনোভাবেই কোনো নিষিদ্ধ ঘোষিত সংগঠনকে কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দেয়া হবে না। বাংলাদেশে ধর্ষকদের কোনো স্থান হবে না। মাগুরায় ঘটনা যারা অভিযুক্ত তাদের সবাইকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে সরকার। মাগুরার শিশু ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আইন উপদেষ্টা বলেন, 15 দিনের মধ্যে ধর্ষণ মামলার তদন্ত এবং 90 দিনের মধ্যে বিচার কাজ শেষ করার বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধন আনা হচ্ছে। এই মামলাটায় তদন্ত বিচারে যাতে বিন্দুমাত্র কালক্ষেপণ না হয় সেই ব্যাপারে আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ কনসার্ন যত সরকারি অফিস আছে সর্বোচ্চ মাত্রায় সজাগ থাকব। ধর্ষণের মামলায় 90 দিনের মধ্যে বিচার করতে হবে। ধর্ষণের মামলা 15 দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে এবং ধর্ষণের মামলা যদি 90 দিনের মধ্যে বিচার সম্পন্ন নাও হয় এই অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানান, মব জাস্টিস সহ সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সকল ঘটনার উপর নজর রাখছে সরকার। আমরা এসব বিষয়ে এখন থেকে জিরো টলারেন্স ভূমিকায় অবতীর্ণ হব। এটা আমাদের আজকের মিটিং থেকে এটা আমাদের অবস্থান ব্যক্ত করতে চাই। মব জাস্টিসের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান উল্লেখ করে কোনো অপরাধী বিচারের বাইরে থাকবে না বলে আশ্বস্ত করেন সরকারের এই 3 উপদেষ্টা। জনগণকে জানাতে চাই যে যেখানেই মব জাস্টিস পরিস্থিতি হবে, সে যেই হন না কেন, যেই ধর্মের, যেই লিঙ্গের, যেই বর্ণেরই হন না কেন, যেই জাতিরই হন না কেন, আমরা এখন থেকে কঠোর ভূমিকায় অবতীর্ণ হব। যে সকল অপরাধে ভিডিও ফুটেজ পাওয়া যাবে সেগুলি সংগ্রহ করে ফ্যাক্ট চেকিং করে অপরাধীদের শনাক্ত করা হবে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। যে আমাদের কঠোর হওয়ার সময় এসেছে এবং এখানে যে কোনো ধরনের মব জাস্টিসকে কঠোর হস্তে দমন করা হবে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। মাগুরায় পাশবিক ধর্ষণের শিকার শিশুটির সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণ এবং ভিকটিমের ছবি আপলোডকারীদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি 6 মাসের মধ্যে বিচার কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এদিকে শিশুটিকে দেখতে গিয়ে সিএমএইচে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জড়িত অপরাধীদের বিচার নিশ্চিত করবে সরকার। আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। মাগুরায় 8 বছরের শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচার 6 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে শিশুটির পরিবারকে দেখভাল করতে সমাজসেবা অফিসার নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। 8 বছরের শিশু যিনি ভিকটিম এবং তার বোন যার বয়স 14 বছর, সেও শিশু, এই দুইজনের যেই নাম এবং ছবি এবং ভিন্ন ভিডিও চিত্র অথবা ছবি এবং অন্যান্য কিছু যেগুলা 24 ঘন্টার মধ্যে রিমুভ করার জন্য 2 জন ওয়েলফেয়ার অফিসার ঢাকা এবং মাগুরা উভয় তারা হচ্ছে কি ইমিডিয়েটলি বাচ্চাটাকে লুক আফটার করা শুরু করবে, যাতে করে বাচ্চাটার সেফটি, হেলথ, সোশ্যাল স্ট্যাটাস সবকিছু যেন তারা যেন প্রপারলি এনশিওর করতে পারে, পার্টিকুলারলি যাতে করে বাচ্চাগুলো যেন কোথাও হিন্ডার্ড না হয়। এর আগে 24 ঘন্টার মধ্যে ধর্ষণের শিকার শিশুটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ইন্টারনেট থেকে সরানোর নির্দেশ দেওয়া হয়। গত শনিবার এই ঘটনায় মামলা করেন শিশুটির মা। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ধর্ষণের শিকার পরিবারকে বিনা খরচে আইনি সহায়তা দিতে 5 সদস্যের আইনজীবী প্যানেল কাজ শুরু করেছে বলে জানিয়েছেন দলটির আইন সম্পাদক। 5 সদস্য বিশিষ্ট আইনজীবী প্যানেল জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে গঠন করা হয়েছে। তারা গ্রেফতারকৃত যারা আসামি আছেন এবং এই আসামিদের বিচারের জন্য তথা এই ভিকটিমের মা যে মামলা দায়ের করেছেন সেই মামলা পরিচালনা করার জন্য এই আইনজীবী প্যানেল বিএনপির পক্ষ থেকে কাজ করবেন এবং সম্পূর্ণভাবে এই আইনজীবী প্যানেলের কাজটা হবে পরিপূর্ণভাবে বিএনপির পক্ষ থেকে এবং
এইখানে কোনো ধরনের কোনো আইনগত সহায়তার ক্ষেত্রে আইনজীবীদের যে একটা খরচ থাকে সেই খরচটাও জনাব তারেক রহমান সাহেব ব্যক্তিগতভাবে বহন করবেন। কয়েকদিন আগে মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল শিশুটি। সেখানেই বৃহস্পতিবার রাতে তার বোনের শ্বশুর হিটু শেখ শিশুটির গলা চেপে ধরে ধর্ষণ করেন। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মাগুরা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, পরে নেওয়া হয় ফরিদপুর মেডিকেলে। অবস্থা গুরুতর হওয়ায় রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেলে, পরে নেওয়া হয় পেডিয়াট্রিক আইসিইউতে। এরপর তাকে সিএমএইচে ভর্তি করা হয়। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। একই দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ঢাকা মেডিকেল কলেজ, বুয়েট সহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ এর ব্যানারে রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে লাঠি মিছিল বের করা হয়। বিস্তারিত SM আরিফের রিপোর্টে। ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি ও নারী নিপীড়নের বিরুদ্ধে বিক্ষোভে ফুঁসে উঠেছে শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। রাজু ভাস্কর্যের পাদদেশে একের পর এক মিছিল নিয়ে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ ও শাস্তির দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। দৃশ্যমান আইনের প্রয়োগ না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয় কয়েকটি বিভাগ থেকে। দৃষ্টান্তমূলক কোনো শাস্তি দেই না বলে বছরের পর বছর, মাসের পর মাস একটার পর একটা ঘটনা ঘটতে থাকে। ধর্ষণের সাথে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে প্ররোচনা দিয়েছে তাদের একই কাতারে বিচারের দাবি জানাচ্ছি। আপনারা একটা সিরিয়াসনেস থেকে আমার জোক, and we have seen a lot of jokers in the past regime. আর কোন জোকারের আমাদের দরকার নাই। এখন পর্যন্ত যতগুলো ধর্ষণ হয়েছে তার প্রত্যেকটার বিচার না হওয়া পর্যন্ত আমরা সমস্ত ক্লাস পরীক্ষা সমস্ত কিছু বর্জন করছি। ঢাবি শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। ধর্ষণ বন্ধে কঠোর আইনের প্রয়োগের দাবি জানান তারা। সারা বাংলায় খবর দে, রাস্তায় অর্ধেক পুঁতে পাথর মারতে শুরু করি, তাহলে এর বিচার কি কার্যকর হবে কি হবে না? শনাক্ত করার পরে কেন ধর্ষণকারীকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না? কার জন্য দেওয়া হবে না? একজন ধর্ষককে যদি ফাঁসি দেওয়া হয় আমার মনে হয় না যে কেউ সাহস পাবে ধর্ষণ করা। ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে বুয়েট স্মৃতিসৌধের সামনে মানববন্ধন পালন করে শিক্ষার্থীরা। নারীর নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপে অসন্তোষ জানান তারা। নারীর নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এ অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপ দৃশ্যমান ও সন্তোষজনক নয় বলে আমরা মনে করছি। ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে আমরা একতাবদ্ধ। ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে আমাদের অবস্থান সুদৃঢ়। রাজু ভাস্কর্যের পাদদেশে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্মের ব্যানারে সারা দেশে অব্যাহত ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে লাঠি মিছিল করে শিক্ষার্থী সহ পেশাজীবীরা। ধর্ষণের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করা, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ 9 দফা দাবি জানান তারা। শিশু থেকে শুরু হয়ে আমরা বড়রা কেউ নিরাপদ না, এটা দ্রুত বিচার এবং শান্তি চাই। ওভারঅল সমাজের মধ্যে পুরুষতান্ত্রিক চিন্তা থেকে বের হয়ে আসা। প্রতীকী লাঠি মিছিলটি ভিসি চত্বর, নীলক্ষেত, কাটাবন, শাহবাগ মোড় হয়ে পুনরায় রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। এদিকে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণ রোধে ফুঁসে উঠেছে জাহাঙ্গীরনগর সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান। ক্লাস পরীক্ষা বর্জন সহ মহাসড়ক অবরোধের মতো কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। SM আরিফ, মাই টিভি, ঢাকা। সারা দেশে ধর্ষণ বিরোধী ক্ষোভের মধ্যেই ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে 4 মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনা এলাকাবাসী 2 অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। শনিবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোন্ডা ইউনিয়নের পানগাঁও ঋষিপাড়া নয়াবাড়ি এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে এই ঘটনা ঘটে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সিয়াম ও জিৎ সরকার নামে 2 জনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে 4 জনের বিরুদ্ধে একটি মামলা করেছেন। তাকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। 4 জন হয়ে 3 জনে মূলত তাকে দীপারানী শাহকে ধর্ষণ করে পত্র বিষয়ে পত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার এর নেতৃত্বে এবং তার নির্দেশনায় কেরানীগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটা মামলা রুজু হয় এবং আসামিদেরকে গ্রেপ্তারকৃত 2 জন আসামিকে 10 দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞাত হতে প্রেরণ করেছে।
মাগুরার শিশু ধর্ষণের ঘটনায় মানবাধিকারের উপর ছুরিকাঘাত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জাতীয় প্রেস ক্লাবে আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত শিক্ষক প্রতিনিধি সম্মেলনে অংশ নিয়ে এই কথা বলেন তিনি। জামায়াতের রাষ্ট্র ক্ষমতায় গেলে সবার আগে শিক্ষা ব্যবস্থা সংস্কার করবে জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, নৈতিক শিক্ষাকে বিকশিত করার উদ্যোগ নেবে জামায়াত। শিক্ষা প্রতিষ্ঠানের কর্মঘণ্টার সময় বাসায় বসে শিক্ষকতা করেন, বিকল্প কলেজ অথবা স্কুল গড়ে তোলেন, তাহলে আপনি ওখানে বেতন নিচ্ছেন কেন? আপনি ওখানে যদি বেতন নেন, শিক্ষা আপনাকে ওখানে দিতে হবে। আর যদি আপনি এখানেই পড়াতে চান, তাহলে ওই বেতনটা আপনি নেবেন না, এটা আপনার জন্য সঙ্গত নয়। আপনি একজন মহান শিক্ষক, আপনি তো জাতিকে বিবেক জাগিয়ে তুলবেন, সুতরাং বিবেকের জায়গায় আপনাকেও সচেতন হতে হবে। বাংলাদেশে তেল শোধনাগার নির্মাণ ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে কুয়েতকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। কুয়েতের নবনিযুক্ত রাষ্ট্রদূত আলী তুনিয়ান আব্দুল ওয়াহাব হামাদা রাজধানীর বেইলি রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এই সময় তিনি এই আহ্বান জানান। সাক্ষাতে দুই দেশ কূটনৈতিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। বিশেষ করে বিনিয়োগ, জ্বালানি, খাদ্য নিরাপত্তা এবং অভিবাসী কল্যাণ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। কুয়েতের রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা বাংলাদেশ ও কুয়েতের ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করিয়ে দেন। এই সময় তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে আরও ঘনিষ্ঠ সহযোগিতার আহ্বান জানান। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে উত্তরায় গণহত্যার অভিযোগে সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ মোট 9 আসামির তদন্ত প্রতিবেদন 12 মের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন। তাদের বিরুদ্ধে জুলাই-আগস্ট গণহত্যার সময় সরাসরি অংশগ্রহণ সহ নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছে, যাদের প্রত্যেককে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে। উত্তরায় জুলাই-আগস্ট গণহত্যার মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ 10 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিকে জুলাই-আগস্টে রামপুরায় গণহত্যা মামলায় 3 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। ছিল সেটা ছিল উত্তরার রিলেটেড যে ঘটনা, জুলাই-আগস্টের ম্যাসাকারের মামলা, সেখানে আমরা 2 মাসের তদন্ত রিপোর্ট দাখিলের জন্য সময় বৃদ্ধি করার আবেদন জানিয়েছি। আদালত সেটা মঞ্জুর করে 12ই মে পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। ওই একই মামলায় 2 জন আসামি, এডিসি ইকবাল এবং ওসি মুজিবুর রহমান, উত্তরা পূর্ব থানার সাবেক ওসি, এই 2 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আমাদের তদন্ত সংস্থার কাছে 1 দিনের জন্য হস্তান্তরের জন্য যে আবেদন ছিল, সেটিও আদালত মঞ্জুর করেছেন। উত্তরার ব্যাপারে যেটা আমরা বলেছি যে এই জুলাই-আগস্ট এই ছাত্র অভ্যুত্থান, জনতার অভ্যুত্থান চলাকালে সেখানে এই যাদের 2 জনের ব্যাপারে আমরা ইন্টারোগেশন চেয়েছি, এদের নেতৃত্বে প্রায় 2 শতাধিক ছাত্র জনতাকে সেখানে হত্যা করা হয়। এবার মাই টিভি বিশেষ। শেখ হাসিনা সরকারের পতনের পর নানা মতের মানুষের সমন্বয়ে গঠিত হল রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। প্রবীণ ও অভিজ্ঞদের ছাড়া রাজনীতি কতটা গতি পাবে তা নিয়ে রয়েছে আলোচনা। দলটির নেতারা বলছেন, ডিসেম্বরে জাতীয় নির্বাচন হলে তাতে অংশ নেবে নাগরিক পার্টি। তবে শেখ হাসিনার বিচার তাদের মূল দাবি। মাহবুব সৈকতের বিশেষ রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রায় 7 মাস পর চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিন রাজধানীতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি। যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। স্বৈরাচারী হাসিনা সরকারের বিদায়ে নানা পথ এবং মতের মানুষের সমন্বয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে রাজপথে নেতৃত্ব দেয়া তরুণদের অন্যতম একটা অংশ মিলিয়ে মূলত গঠিত হয়েছে রাজনৈতিক এই দল। তাই 24-এর পরে নতুন আশঙ্কার জন্য নতুন একটি রাজনৈতিক দল প্রয়োজন। সেই লক্ষ্য থেকে আমরা রাজনৈতিক দল করেছি, করার দায় অনুভব করেছি। তৃতীয় বিশ্বের একটা দেশ হিসেবে জনগণকে ক্ষমতায়িত করা, পরিবারতান্ত্রিক এলিট পরিসরের বাইরে গিয়ে। উপদেষ্টার পদ ছেড়ে ইতিমধ্যেই দলটির সিফাহ সালারের ভূমিকায় নাহিদ ইসলাম,
প্রাথমিকভাবে ঘোষিত 151 সদস্যের কেন্দ্রীয় কমিটি মূলত তারুণ্য নির্ভর। এতগুলি রাজনৈতিক দল থাকার পরে আরেকটি রাজনৈতিক দল তারা সফল হওয়ার মতো জায়গায় যেতে পারবে কিনা এটা নিয়ে নানা আলোচনা সমালোচনা আছে। তবে এই ধরনের প্রেক্ষাপটে রাজনীতি করার সুযোগ কিন্তু আছে। সবাইকে কম বেশি তরুণ মনে হচ্ছে। এখন রাজনীতিতে কিন্তু একটা অভিজ্ঞতার একটা ব্যাপার থাকে। তারুণ্য নির্ভর দল এটা খুবই পজিটিভ একটা কিছু হয়েছে বৈশ্বিক মানদণ্ডেও। সেদিক থেকে প্রবীণদের অবশ্যই আমরা সাথে রাখব, কিন্তু তরুণরাই এখানে মূল চালিকা শক্তি। আত্মপ্রকাশের মধুচন্দ্রিমা পার না হতেই পদত্যাগের ঘটনাও ঘটছে কেন্দ্রীয় নেতৃত্ব থেকে। এই ট্রানজিশন পিরিয়ডটাতে আমরা হয়তো বিভিন্ন সংকট দেখতে পাবো, কিন্তু এই সংকটকে সমাধান করে আমাদের এগিয়ে যেতে হবে। সংস্কার এবং বিচারের দাবি প্রাধান্যের তালিকায় থাকলেও ডিসেম্বরে জাতীয় নির্বাচন হলে তাতে অংশ নিতে প্রস্তুত নাগরিক পার্টি। মনে করি অংশগ্রহণের জন্য অবশ্যই আমরা প্রস্তুত এবং প্রস্তুতি নিচ্ছি। অংশগ্রহণটা কী মাত্রায় আমরা করতে পারবো এবং কতটুকু ব্যাপকভাবে আমরা জনগণের কাছে পৌঁছাতে পারবো সেটা এই কয় মাসে আমাদের কাজের উপর নির্ভর করবে। এই কম সময়ের মধ্যে ছাত্ররা আসলে সেই জায়গায় তৃণমূলে কতটুকু তারা ওই জায়গায় নিয়ে যেতে পারবে, এটা তো ভোটের ব্যাপার আছে সেখানে, সেটা এখনো দেখার বিষয়। এখন গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সারা দেশের মানুষ রাজনীতি সচেতন হয়ে উঠেছে। এখন খুব অল্প সময়ে অসংখ্য মানুষের কাছে পৌঁছে যাওয়া সম্ভব, অসংখ্য মানুষকে আমাদের সাথে নিয়ে আসা সম্ভব। যদিও নির্বাচনে জোটবদ্ধ হওয়ার ব্যাপারে ইতিবাচক ভাবনাই রয়েছে এনসিপির। যারা আমাদের 24-এর গণঅভ্যুত্থানে স্পিরিট ধারণ করতে চাইবেন সেই পুরনো দলগুলোর সাথে হয়তোবা আমাদের জোট আলাপ আলোচনা, আমাদের একটি অ্যালায়েন্স হতে পারে। তবে সঠিক কর্মকৌশল নির্ধারণ করে তৃণমূলে যেতে পারলে আগামীতে নাগরিক পার্টির উজ্জ্বল সম্ভাবনা রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। ছাত্ররা যদি সত্যিকার অর্থে বাংলাদেশের পক্ষে যত বাধাই আসুক না, তাহলে হয়তো একটা জায়গায় যেতে পারবে। তারা গ্রেটেস্ট পার্টি হতে পারেন যে কোনো পুরনো দল, কিন্তু আমরা লেটেস্ট পার্টি এবং আমরা লেটেস্ট মানুষের যে জন আকাঙ্ক্ষা আছে সেটাকে ধারণ করি, এটা ঐতিহাসিক বাস্তবতা সত্য। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। আওয়ামী লীগকে নিষিদ্ধ সহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে কিনা তা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সাথে বসে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আজ রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন রাইট টু ফ্রিডম এর সাথে মতবিনিময় সভা শেষে গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন তিনি। এছাড়া গণ অভ্যুত্থানের মাধ্যমে যে ফ্যাসিবাদ মুক্ত দেশ গঠন হয়েছে তার ধারাবাহিকতা ধরে রাখতে সকল রাজনৈতিক দলকে আহ্বান জানান ব্যারিস্টার ফুয়াদ। জাতীয় ঐক্যমতের কমিশন যেটা আছে সেই ঐক্যমত কমিশনের মাধ্যমে অংশীজনদের মতামত নেওয়া দরকার। রাজনৈতিক দল এবং আরও যারা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার আছে তাদের মতামতের উপরে ভিত্তি করে একটা সিদ্ধান্তে আসা দরকার যে আওয়ামী লীগের রাজনীতি এবং আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া অথবা পুনর্বাসন করবার ক্ষেত্রে আমাদের জাতীয় মত, আমাদের ঐক্যমতের জায়গাটা কোথায়। প্রয়োজনে এমনও হতে পারে যে রেফারেন্ডাম হতে পারে কি না, আমরা সেটাও বলেছি যে হ্যাঁ রেফারেন্ডাম হতে পারে, যে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং 14 দলের ব্যাপারে আমরা কি করব। রমজানের শুরু থেকেই রাজধানীর বাজারে চড়া দামে বিভিন্ন জাতের ফল বিক্রি হচ্ছে। তরমুজ, মাল্টা, কমলা, আঙ্গুর, আনার সহ রসালো ফলের দাম ধারাবাহিকভাবে বেড়েছে। ফলে ইফতারে মধ্যবিত্তের পাতে এক টুকরো ফল রাখা কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। ক্রেতারা বলছেন বাজার তদারকি ছাড়া দাম নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। তবে ব্যবসায়ীদের দাবি আমদানি কম হওয়া এবং পরিবহন খরচের কারণে দাম বেড়েছে। আফজাল হোসেনের রিপোর্টে বিস্তারিত। সারাদিন রোজা রেখে ইফতারে ভাজা পোড়া খাবারের বদলে ফল খাওয়ার পরামর্শ দেন ডাক্তাররা। তবে চাইলেই কি সে ফল মেলে? আওয়ামী লীগ বলছে যে আপনারা আঙুর কেন খাবেন, বড়ই দিয়ে প্লেট সাজান, আপনারা আপেল কেন খাবেন, পেয়ারা দিয়ে পেয়ারা খাবেন। উপযোগ দেওয়া খুব সোজা, বাস্তবতা খুব কঠিন। সাদা আঙ্গুরটা একটু দাম বাড়ছে। সাদা আঙ্গুর ছিল 250-60, এখন 300-র উপরে। এ যেন স্বাদ আছে সাধ্য নেই। এমনিতেই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম চড়া, তার মধ্যে মধ্যবিত্তের সংসারে ফল কেনা তো বিলাসিতা, আর নিম্নবিত্তরা তো ফল কেনার কথা কল্পনাও করেন না। 1 কেজি সবুজ আপেলের টাকা দিয়ে 21 কেজি আলু পাওয়া যায়। বাতাসে আলু খাওয়া ভালো। মার্কেট শর্ট থাকলে ওরা দাম বাড়ায় দেয়, আর মার্কেটে বেশি থাকলে দাম কমায় বেচেই। তবে বাজারে যে দামে ফল বিক্রয় হয় তার পেছনে দায়ীরা আজও ধরাছোঁয়ার বাইরে। মাঝে মাঝে দু একটা অভিযান চোখে পড়লেও তার প্রভাব পড়ে না সামগ্রিক ফল বাজারে। আমরা যখন বাজারে আসি আমরা দিনমজুর, আমাদের যে ইনকাম, ওই ইনকাম আমাদের আপেল, কমলা, আঙ্কুর এগুলো আমার খেতে ইচ্ছা হয়, কিন্তু বাট আমরা খাইতে পারতেছি না, আমাদের মনে অনেক কষ্ট। সারাদিন রোজা রেখে পুষ্টিগুণে ভরপুর ফল শারীরিক শক্তির পাশাপাশি মাল্টিভিটামিনের চাহিদা পূরণ করে। তবে দেশের বিশাল একটি জনগোষ্ঠী সেই জরুরি পুষ্টি থেকে বঞ্চিত হয়ে আছেন বছরের পর বছর।
কখনো কখনো ফলের দাম এতটাই নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে যে ক্রেতাদেরকে খালি হাতেই ফল না কিনে বাড়ি ফিরতে হয়। বাজারে আসা ক্রেতাদের তাই একটাই প্রশ্ন, কবে বাড়বে নজরদারি আর কবে তারা সহজে ফল কিনে তুলে দিতে পারবেন পরিবারের হাতে। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। ধীরে ধীরে জমে উঠতে শুরু করেছে রাজধানীর ঈদ মার্কেটগুলো। ফুটপাত থেকে শুরু করে শপিং মল এখনও ক্রেতাদের সর্ব উপস্থিতি লক্ষ্য করা যায়নি। ঈদ আসতে বেশ কয়েকদিন সময় থাকায় বেচাকেনা কম বলে জানালেন ব্যবসায়ীরা। 15 রোজার পরই জমজমাট হবে ঈদ মার্কেট, এমন প্রত্যাশা তাদের। শিবুল খানের রিপোর্টে বিস্তারিত। ঈদ এবং নতুন পোশাক যেন অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে আসছে, তাই তো পোশাক কিনতে রাজধানীর বিপণী বিতানগুলোতে সব বয়সী মানুষের উপচে পড়া ভিড়। বিক্রেতারা বলছেন 15 রমজানের পর আরও জমজমাট হয়ে উঠবে বেচাকেনা। এখন রোজা শুরু, সামনের দিকে হয়তো কাস্টমার বাড়বে, বেচাকেনাও বাড়বে। 15 রোজার পরে যত কেনার, কিন্তু বাট শবে বরাতের পর থেকে এটা বেচা বিক্রি যায়, এই বছর এটা হয়নি। 20-18 রমজানের মধ্যেই আমাদের বেচাকেনা পুরো ফুললি থাকবে। যদিও গত বছরের চেয়ে এবছর পোশাকের দাম তুলনামূলক অনেক বেশি বলে অভিযোগ ক্রেতাদের। আমি এখন জামা কিনেছি আর ফুল প্যান্ট কিনেছি। এখানে কাপড়ের দামটা একটু বেশি যাচ্ছে, আবার দেখা গেছে যে দামাদামি করলে অল্প দামে ছেড়ে দিচ্ছে। তুলনামূলকভাবে এখন একটু বেশি মনে হইতাছে আমার কাছে। কেউ আইয়া ভালো চায়, কিন্তু তার সামর্থ্য নাই, তার বাজেট নাই, তখন সে বাধ্য একটু কম দামের দেয় নাই। শুধু কাপড়ের দোকানে নয়, ছোঁয়া লেগেছে মেয়েদের সাজসজ্জার নামি দামি বিপণীতেও। সবার প্রত্যাশা, সিয়াম সাধনার পর ঈদের খুশি ছড়িয়ে যাবে সবার মাঝে। শিমুল খান, মাই টিভি, ঢাকা। শুরুতে প্রসঙ্গ প্রবাস। আকামা নবায়ন করার জন্য পাসপোর্টের মেয়াদ ন্যূনতম 1 বছর থাকা অবস্থায় ই পাসপোর্টের জন্য আবেদন না করার অনুরোধ করেছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস। কুয়েত প্রতিনিধি আল আমিন রানা জানান, কাউন্সিলর পাসপোর্ট ও ভিসা মোহাম্মদ ইকবাল আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, কুয়েত শ্রম আইন অনুযায়ী আকামা শেষ হওয়ার তারিখের পরবর্তী 1 বছরের মেয়াদ পাসপোর্টে বলবৎ থাকলে আকামা নবায়ন করা যায়। তবে সম্প্রতি দেখা যাচ্ছে যে পাসপোর্টের মেয়াদ 1 বছরের অধিক থাকা সত্ত্বেও অনেকে অনলাইনে ই পাসপোর্টের জন্য আবেদন করছেন। এর ফলে বর্তমানে অনলাইনে প্রত্যাশিত সংখ্যার তুলনায় অনেক বেশি সংখ্যক ই পাসপোর্ট আবেদন পাওয়া যাচ্ছে, যা দূতাবাসের সেবা প্রদানের সক্ষমতার তুলনায় অনেক বেশি। এই অবস্থায় আকামা নবায়ন করার জন্য ন্যূনতম 1 বছর পাসপোর্টের মেয়াদ নেই এমন প্রবাসীরা প্রয়োজনীয় সময়ের মধ্যে অনলাইনে পাসপোর্টের আবেদন জমা দেওয়ার সিরিয়াল পাচ্ছেন না। এই পরিস্থিতিতে যেসব ব্যক্তির আকামা নবায়ন করার জন্য পাসপোর্ট তৈরি বা নবায়ন করা জরুরি, তাদের পাসপোর্ট তৈরি বা নবায়ন করার জন্য অগ্রাধিকার দেওয়ার প্রয়োজনে 1 বছর আকামা নবায়ন করার মতো মেয়াদ পাসপোর্টে আছে। এরূপ প্রবাসী বাংলাদেশি নাগরিকগণকে ই পাসপোর্টের জন্য আবেদন না করার জন্য অনুরোধ জানিয়েছেন দূতাবাস। মালয়েশিয়াস্থ বৃহত্তর বরিশাল সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়ার প্রতিনিধি আশরাফুল মামুন জানান, শনিবার কুয়ালালামপুরের হোটেল ওইসমা গীতাসলি বলরুমে আয়োজিত আলোচনা সভায় সংগঠনের সভাপতি মঞ্জু খায়ের সভাপতিত্বে সঞ্চালনা করেন বাদুল কারার ও মিরাজ হোসেন। অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন কুমিল্লার নাগাইশ দরবার শরীফের পীর মাওলানা মুস্তাক ফয়েজি। এই সময় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা তালহা মাহমুদ, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, সিনিয়র সহসভাপতি মির্জা সালাউদ্দিন, সহসভাপতি আজাদ, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, রায়হান মিরাজ, বশির আলম। আলোচনার শেষে সমগ্র মুসলিম উম্মাহ ও প্রবাসীদের জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়।